প্রাচীনকালে ঢাকায় মসলিনের সমাদর ছিল পৃথিবী জুড়ে। হাজার বছর ধরে তৈরি হয়েছিল সেই সুখ্যাতি। প্রাচীন গ্রিসে মনে করা হতো মসলিন হচ্ছে দেবীদের পরানোর উপযুক্ত কাপড়। দূর দূরান্তের বহু রাজ্যের রাজারা পরতেন এই মসলিন। আর ভারতের মোগল রাজবংশে তো অনেক প্রজন্ম ধরেই ব্যবহৃত হতো মসলিনের পোশাক। মসলিনের বিখ্যাত ভক্তদের মধ্যে ছিলেন ফ্রান্সের রানী মেরি আতোয়ানেত, ফরাসি সম্রাজ্ঞী জোসেফিন বোনাপার্ট এবং ইংরেজ লেখিকা জেন অস্টিন। এদের অন্যতম চতুর্দশ শতাব্দীর বারবার মরক্কান ইবনে বতুতা এবং পঞ্চদশ শতাব্দীর চীনা পর্যটক মা হুয়ানের মতো বহু বিদেশি পর্যটক তাদের লেখায় মসলিনের প্রশংসা করেছেন। কিন্তু পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যায়ক্রমে পুরো মুঘল সাম্রাজ্য দখল করে নেয়। তার এক শতাব্দীরও কম সময়ের মধ্যে ভারত চলে যায় ব্রিটিশ রাজ্যের নিয়ন্ত্রণে। রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্টের পরিকল্পনায় যুক্তরাজ্যে মসলিনের প্রথম প্রদর্শনী হয় 1851 সালে। ব্রিটিশ সাম্রাজ্যের নানা চমকপ্রদ জিনিস প্রজাদের সামনে তুলে ধরার চিন্তা থেকেই তিনি লন্ডনের ক্রিস্টাল প্যালেসে 40 মিটার উঁচু কাচের গ্যালারিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে আনা প্রায় 1 লক্ষ জিনিস তুলে ধরেন সেই প্রদর্শনীতে। সেখানে সবার নজর কাড়ে ঢাকার মসলিন। সেই যুগের সবচেয়ে ভালো সিল্কের চাইতেও এই মসলিন ছিল 26 গুণ বেশি দামি। কিন্তু ভিক্টোরিয়ান লন্ডনের অভিজাতরা যখন মসলিন নিয়ে মুগ্ধ, তখন সেই মসলিনের উৎপাদকরা ছিল ঋণের বোঝা আর অর্থনৈতিক বিপর্যয়ে দুর্দশাগ্রস্ত। গুডস ফ্রম দ্য ইস্ট বইয়ে বলা হয়েছে, অষ্টাদশ শতকের শেষ দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢাকায় মসলিন তৈরির প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে শুরু করে। এই অঞ্চলের মসলিনের যারা স্বাভাবিক ক্রেতা ছিল, তাদের পরিবর্তে ব্রিটিশ সাম্রাজ্যের লোকেরা নতুন ক্রেতা হয়ে দাঁড়ায়। বিখ্যাত ডিজাইনার অ্যাশমোর তার বইয়ে উল্লেখ করেন, কোম্পানি নানাভাবে উৎপাদনের প্রক্রিয়া এবং সম্পূর্ণ বাণিজ্যটি নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাঁতিদের উপর চাপ সৃষ্টি করা হয় কম দামে আরও বেশি পরিমাণ মসলিন কাপড় তৈরির জন্য। বর্ধিত চাহিদার সাথে তাল মেলাতে গিয়ে তাঁতিরা ঋণের জালে আটকা পড়ল। একটা কাপড় তৈরি করতে 1 বছর পর্যন্ত সময় লাগত, কিন্তু কাপড় যদি মান অনুযায়ী না হতো তাহলে তাদের দাম ফেরত দিতে হতো। তারা কখনোই ঋণ শোধ করতে পারছিলেন না, বলছিলেন অ্যাশমোর। আরও বড় আঘাত হয়ে এলো প্রতিযোগিতা। উত্তর পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের কাপড় ব্যবসায়ী স্যামুয়েল অল্টনো ব্রিটিশ সাম্রাজ্যের অর্জিত জ্ঞান আর নতুন প্রযুক্তির সমন্বয়ে ঘটিয়ে উন্নত তাঁত দিয়ে লন্ডনের ক্রেতাদের জন্য বিপুল পরিমাণ কাপড় বানাতে শুরু করলেন। 1784 সাল নাগাদ তার কারখানায় কাজ করত হাজারের মতো তাঁতি। তবে ব্রিটিশদের তৈরি মসলিন মানের দিক থেকে ঢাকায় মসলিনের ধারে কাছেও ছিল না। এই মসলিন বানানো হতো সাধারণ তুলা দিয়ে। এর থ্রেড কাউন্টও ছিল অনেক কম। কিন্তু এর ফলে হঠাৎ করেই ঢাকায় মসলিনের চাহিদা কমে গেল। তার সাথে ছিল দশকের পর দশকের অত্যাচার। দুয়ে মিলে ডেকে আনলো ঢাকায় মসলিন শিল্পের মৃত্যু। এর প্রায় 200 বছর পর আবার ফিরে আসে গৌরবের মসলিন। তবে এর শুরুটা মোটেও সহজ ছিল না। মসলিন সম্পর্কে যে আমরা মিথগুলো শুনি, এটা হলো অনায়াসে আংটির ভিতর দিয়ে চলে যেতে পারে একটা 12 হাত শাড়ি। এটা একটা ম্যাচ বাক্সের মধ্যে রাখা যায়। যে আবির ওয়ান যে মসলিনটা ছিল, অর্থাৎ পানির প্রবাহ, এটা ঘাসের উপর যখন বিছিয়ে দেওয়া হয়েছিল, কাপড় যে এর উপর আছে গরু বুঝতে পারেনি, সেটা কিন্তু খেয়ে নিয়েছিল। আসলে আমরা যখন এটা গবেষণা করলাম, তখন কিন্তু এটা মনে হচ্ছে না, এটা বাস্তব। যখন মসলিন প্রায় 200 বছর আগে হারিয়ে যায়, সাথে সাথে ফুটি কার্পাস তুলাও হারিয়ে গিয়েছিল। আমাদের প্রথম ছিল হলো ফুটি কার্পাস তুলা পুনরুদ্ধার করা। এটা কোথায় পাওয়া যায়? আমরা সেই ইতিহাসের বর্ণনাগুলো, আব্দুল করিম স্যারের নাম আমাদের উল্লেখ না করলেই নয়। আব্দুল করিম স্যার উনি যে ঢাকায় মসলিন বইটা লিখেছেন, আমরা তার প্রতি, আমরা জাতি তার প্রতি আমরা কৃতজ্ঞ। উনি যদি বইটা না লিখতেন, হয়তো বা ঢাকায় মসলিন পুনরুদ্ধারই হতো না। ফুটি কার্পাস তোলার যে বর্ণনাগুলো আমরা পেয়েছি, সেই বর্ণনাগুলো নিয়ে আমরা মরফোলজিক্যাল স্কেচ তৈরি করেছি। স্কেচ তৈরি করে আমাদের সারা বাংলাদেশে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। তার পাশাপাশি আমাদের কটন ডেভেলপমেন্ট বোর্ড আমাদের সহায়তা করেছে। তা আমরা সেখান থেকে সারা দেশে সার্চ করেছি। এরকম আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা 39টা নমুনা কালেক্ট করি, যেগুলো জমিতে চাষ হয় না, মানুষের বাড়ির পিছনে, জঙ্গলে, বনে বাজারে, এরকম জায়গাগুলো থেকে আমরা কার্পাস তুলা সংগ্রহ করেছি।
ডিএনএ টেস্ট করতে গিয়ে আমরা 6টা জাত পেয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের ব্রিটিশ পিরিয়ডে যে 6টা তুলার জাত বাংলাদেশে ছিল, ঠিক 6টা তুলার জাতই আমরা রিভাইভ করেছি। ফুটিকার্পাস তুলার সাথে আমাদের তো মানে কাপড়ের তো ডিএনএ করতে হবে, সিকোয়েন্স করতে হবে, দুটো মিলকরণ করতে হবে, কাপড় কোথায় পাই? তখন আমরা যেটা করেছি সেটা হলো যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রায় 1.5 মাস যাবৎ তাদের স্ক্রলে যে কারো কাছে নিখাত ঢাকাই মসলিন কাপড় আছে কি না এটা গবেষণার জন্য প্রয়োজন, তারা এটা মানে বিনা পয়সায় বাংলাদেশ টেলিভিশন প্রচার করেছে। যাই হোক, আমরা প্রথম অবস্থায় এটা পাইনি। পরবর্তীতে আমরা ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম আমাদের টিম ভিজিট করে, তখন ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামের কর্তৃপক্ষ লন্ডনে তারা সম্মত হলো, যেহেতু মসলিনের জন্য আমরা আসছি, তারা হাত দিয়ে ছুঁয়ে দেখতে দিয়েছে মসলিন। ওনারা বলছে যে এগুলো তো আপনাদেরই। ওখানে প্রায় 350 পিস ঢাকাই মসলিন রয়েছে। আমাদের টিম ওখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত মেশিনের মাধ্যমে আমরা যেগুলো দেখা দরকার আমরা সেগুলো দেখেছি। তারপর পরবর্তীতে আমরা জাতীয় জাদুঘর ভিজিট করি। জাতীয় জাদুঘরে যে আমাদের একটা পাগড়ি রয়েছে ওটা কিন্তু ঢাকাই মসলিন। প্রথম আমাদের ডিএনএ টেস্টে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও ডিএনএ টেস্টে আমরা হোমোসেপিয়ান অর্থাৎ মানুষের ডিএনএ পেয়েছিলাম। আমাদের টেস্টেও প্রথমে হোমোসেপিয়ান অর্থাৎ মানুষের ডিএনএ পেয়েছিলাম। আমরা এটা পারার পরে তখন আমরা যে 6টা জাত পেয়েছি ওর সাথে আমরা ডিএনএ সিকোয়েন্স করেছি। করার পরে আমরা গাজীপুরের কাপাসিয়া থেকে যেটা পেয়েছিলাম সেটাই হলো ফুটিকার্পাস তুলা। আমরা আমাদের বিটিএমসি থেকে তুলা নিয়ে আমরা সেগুলো দিয়ে তারপর আমাদের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলিমুজ্জামান স্যার, উনি আমাদের টিম মেম্বার, ওনার ওখান থেকে আমরা তুলা নিয়ে আমরা এগুলো সুতা কাটা শুরু করেছিলাম। কুমিল্লার চান্দিনা উপজেলা এবং দেবিদ্বার উপজেলা আমরা যাই। ওখানে সোনাপুর গ্রামে, চান্দিনা উপজেলা সোনাপুর গ্রামে আমরা একটা ক্যাম্প করি, স্পিনারদের টেস্ট গ্রহণ করি। 6 জন স্পিনারকে নিয়ে আমরা কাজটা শুরু করি। ওই 6 জন তখন একজন 557 মেট্রিক কাউন্ট করতে পারলো মহসিনা। আর তখন আমরা কী করলাম যে আমরা ওখান থেকে ওকে আবার ট্রেনার হিসেবে এমন একটা জায়গা দেখলাম যেখানে নিভৃত গ্রাম, দেবিদ্বার উপজেলার রামপুর গ্রাম, সেখানে আমরা গিয়েছি। ওখানে একটা দেখে আমরা ভালো নিরিবিলি পরিবেশ দেখে ওখানে আমরা তাকে ট্রেনার হিসেবে নিযুক্ত করলাম। এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবু মুসলিম পল্লীর চিত্র। দেশের বিভিন্ন স্থান থেকে বাছাই করে আনা প্রশিক্ষিত নারীদের হাতে তৈরি হচ্ছে প্রায় 200 বছর আগের ইতিহাসের পাতায় বইয়ের ছাপার অক্ষরে স্থান পাওয়া ঢাকার মসলিন। আগে তো বইয়েতে শুনছি, কিন্তু বাস্তবে কখনো দেখি নাই। তারপরও তত একটা বেশি জ্ঞানও ছিল না। তখন মনিরুল ইসলাম স্যার আর আইব স্যার আমাদের বই পড়ে শোনাইলো যে এভাবে 3টা আঙ্গুল কিন্তু কাটিয়ে দিছে ওরা যখন এই কাজ করতো। তখন আমরা একটু ভয় পাইছি যদি আমাদেরও কাটিয়ে দেয়। তখন স্যারের কাছে গেছি, স্যার আমাদের আঙ্গুল যদি 3টা কাটিয়ে দেখি কেমন হইব, আমরা গরিব মানুষ। তখন স্যারে মুচ্ছে হাসতো। হাসার পরে কইছে না, আপনারা এরকম হবে না যে আপনারা হাত কাটিয়ে দিব, আপনারা করেন, কোনো ভয় নাই। তারপরে আর আমরা সাহস পাইলাম। আমাদের স্যারের মুখিক দেখাই বলছে যে এরকম চিকুন, ওরকম চিকুন, চুলের চেয়েও চিকুন চুল দেখাইছে, মাকড়সার জাল না এই জালগুলো না দেখাইছে স্যারে যে এরকম চিকন কাটতে হবে। এরকম করতে আমাদের প্রায় 2 বছর হয়ে গেছে কাজটা শিখতে। তারপর আমরা শিখলাম, শেখার পরে আমার কাজ ওকে হইলো, আমার 500 উপরে কাউন্ট গেল, 600 কাউন্টের মতন গেল। তখন স্যার বলছে তোমারটা হয়ে গেছে, এখন তুমি কয়েকজন লোক দিলে শিখাতে পারবা? তারপর আমি বলছি জি স্যার, শিখাতে পারবো। মসলিন কাপড়ের মূল বিষয় হচ্ছে সুতা এবং এর বুনন প্রক্রিয়া। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে তাঁতির হাতের সযত্ন ছোঁয়ায় তৈরি হয় এই কাপড়। সুতো যত সূক্ষ্ম হবে কাপড় ততই মসলিনের আদি বৈশিষ্ট্যময় হয়ে উঠবে। সুতার সূক্ষ্মতা পরিমাপের এই হিসাবকে বলা হয় থ্রেড কাউন্ট, অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চি কাপড়ে লম্বালম্বি এবং আড়াআড়ি কতগুলো সুতা ব্যবহৃত হয়েছে। তুলা থেকে সুতা কাটার প্রক্রিয়াটি বেশ জটিল এবং তা কয়েকটি ধাপে সম্পন্ন হয়। যে 3টা অঙ্গুলি সুতা কাটতে ব্যবহার করা হয় সেগুলোর যত্ন নিতে হয়। আগে না হাতের মধ্যে লোশন লাগাতে হয়, তারপর মেজাজ ঠান্ডা করতে হয়, যে ধৈর্য লাগে, অধৈর্যই কাজটা করা যায় না, মানে সুতা আসে না, অনেক লাগে, অনেক কষ্ট এই কাজটা, অনেক কষ্ট। সুতা কাটার পর এর মাড়িকরণ করতে হয়। বেশ রাজকীয় কায়দায় এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
পানির মধ্যে খইটা ভিজাই, ভিজানোর পরে খইটা ভিজে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে ভিজতে। ভিজার পরে খইটা আমরা চালনি দিয়ে চাললে এটা খইয়ের মার হয়। মারটা হইলে তো আমরা সুতার লাচিটা মানে এটা মার করি, চরকির মধ্যে আমরা চড়ার পরে তারপরে আমরা মনে করেন যে নাটাই করি। 1 ঘন্টা আধা ঘন্টা লাগে একটা সুতা নাটাই করতে আর কি। ঠিক সুতা না, একটু সময় নেই। মাড়িকরণ ও চরকার কাজ শেষে সুতোকে তাঁতিদের ব্যবহার উপযোগী করা হয় আরও একটা বিশেষ ধাপে। নাটাই করার পর আমি ববিন করি, ববিন বড়া হয়, ববিন করাইতেছে। ববিনের পরে এটা আবার যে ভীমের মধ্যে টানা করা হইব, টানা করার পর সানা নিব, নিব, তারপর পুরি যাইব, পুরি বুনব। এখান থেকে ডাইরেক্ট যাবে আপনার টানা হাঁটাত, টানা এটা হাতে বাইরে। আভিজাত্যের প্রতীক মসলিনের সুতার রয়েছে বিভিন্ন রাজকীয় ব্যাপার স্যাপার। তাঁতিদের মন খারাপ থাকা চলবে না, মনোযোগ দিতে হবে, আবহাওয়া ভালো থাকতে হবে, আরও কত কি। শাড়িটা বানাইতে তো নিশ্চয় ধৈর্যর ব্যাপার। ধৈর্য ছাড়া তো শাড়ি কোনো সময় করা সম্ভব না, কারণ যেইভাবে না সুতা মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার ফলা এতভাবে ধৈর্যশীলভাবে এই সুতাটা ধইরা রেখে তারপরে শাড়িটা তৈরি করতে হয়। কাজটা দেখা যায় অনেক সহজ, কিন্তু অতটা সহজ না। আবার আকাশের আবহাওয়াটা একটু ঠান্ডা থাকলে তখন সুতাটা ভালো আসে, যখন করার রোদটা অতিরিক্ত গরম পড়ে তখন এই সুতাটা আসে না। মানে এমন ধরনের কাজ মানে যে আমরা কারাউড়া করে করবো, এই ধরনের কাজ মায় না। তারপরে একটু পড়াশোনা করছি, বই পুস্তকও দেখছি ব্রিটিশ আমলের এই ইয়েটা। তারপরে এই সুতার জন্য অনেক ঘটনা আছে, ইতিহাস আছে। তো সেই ইতিহাস পড়া এখন নিজের হাত দিয়ে করতে পারে অনেক গর্বিত। পুরোনো দিনের কাজটা এখন আবার আমরা নিজেরভাবে করতেছি, মানে আগে তো এটা কল্পনার মাধ্যমে ছিল, এখন বাস্তবে করতেছি, মানে এই জন্য এটা আনন্দিত গর্বিত। সুতা তৈরি হয়ে গেলে এবার মসলিন কাপড় বুননের পালা। তবে এখানে আছে সানাগাথা, এর বেশ কিছু প্রক্রিয়া। এটা আমাদের এটা 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 আমরা বলবো বইটা মাক্কুটা মারমু, মানে বাইন যেটা বাইন চাপি বাইন দিব, এই বাইনের শুকাটা এটা আমরা বলি, যেটা শাড়িটা বাইন করি এই বাইনের শুকাটা আমরা এইটাতে বলি। বইটা তার বাদে মাক্কুটা আমরা মারি, মানে এটা বাইন দিই। আর এটা অনেক চিকন সুতা, এটা যার ফলে খালি সিরা থাকে, সেটা অনেক ধৈর্য অনেক সহ্য করে আমরা এই শাড়িটা বানাই। মুসলিম শাড়ির কাজ করতো, মুসলিম তৈরি করতেছে। এটার নাম আছে দোক্তি। কি দোক্তি সানা, এটা হচ্ছে এটা হচ্ছে সুতা, মানে এটা হচ্ছে ভীমের সুতা। আর এটা হচ্ছে শাড়ি তৈরি হইতেছে। আর এটা হচ্ছে কোলের নরদ, এটা কোলের নরদ, এটা বাইরের নরদ, মানে এটা ভীম কাঁচা এটা নাকি। আর এটার মধ্যে শাড়ি কাঁচা। আর এটা হচ্ছে কান্ডু, মানে এটা দিয়ে কাজ করি আমরা হাতে। এটা তো আমরা তো সবাই বলি সুতা, কিন্তু এটা আমাদের কাজের বিষয়ে বলতে এটা গান, মানে গান না করলে বুঝবে না। যদি সুতা কি বুঝবো না, এটা গান করতে দেবো গান, মানে গান তো কত শিল্পীরা গান গায় অনেকটা, এটার নাম হয়ে গেছে গান। এখানে ধরেন প্রথমত ভীমের সুতা লাগবে, এটা ভীম করে, যেমন ভীমের সুতা। ভীমটা যেমন ওরা সুতাগুলা ভীম বানায়, ওই যে বাইরে বানা করে ভীম বানায়, এটা যেমন একটা কাপড় কাপড়টা হবে 12 হাত আমাদের। তো এখন 12 হাত এই কাপড়টা হইতে গেলে আমার সুতা লাগবে 12.5 হাত বা 13 হাত, কিন্তু এক বিদ্যা বেশি লাগবে, বড় অনেক সময় ব্যালান্স পিস লাগে। নকশার উপর ভিত্তি করে একটা মসলিন কাপড় তৈরিতে দুজন তাঁতির কমপক্ষে 3 থেকে 6 মাস কিংবা কখনো কখনো এরও বেশি সময় লাগে। একটা কাজ করলাম, এটা কেমনে সুন্দর হইব, পরবর্তী আরেকভাবে সেটা এটা করতে করতে অ্যাকোরেট করি। তাঁতিদের তৈরি এই মসলিনের মাঝে 200 বছর আগে হারিয়ে যাওয়া আদি ঢাকাই মসলিনের সকল বৈশিষ্ট্যই বিদ্যমান। তৈরি প্রক্রিয়া ও বুননের সময়কাল বিবেচনায় একটা মসলিন শাড়ির মূল্য গড়ে 3 থেকে 6 লাখ টাকার মতো পড়ে। গজ কাপড় কিংবা অন্য কাপড়ও একইভাবে দামি। এমন বাস্তবতায় শুধু দেশীয় বাজারের মাধ্যমে মসলিন টিকিয়ে রাখা অনেকটাই কঠিন। একটা বিষয় যদি আমি প্রপার মার্কেটিং না করি,
প্রপার ব্র্যান্ডিং না হয় তাহলে কিন্তু ওইটার বেনিফিটেড আমরা দেখতে পাই না। যেমন আমরা যদি কফির কথা চিন্তা করি, যখন আমরা স্টারবার্গে কফি খাচ্ছি, আমরা যে পরিমাণ টাকাটা অ্যাফোর্ড করছি, আমরা নর্মাল একটা রেস্টুরেন্টে সেই টাইপের কফি খেলেও কিন্তু আমরা ওই টাকাটা দিচ্ছি না। কেন দিচ্ছি না? স্টারবার্গ তার ব্র্যান্ডিংটা করে ফেলছে। তো চায়নার সাথে আমার দীর্ঘদিন ধরে কাজ, বা বাংলাদেশের সাথে এশিয়ান টেক্সটাইল, হেরিটেজ টেক্সটাইল নিয়ে আমি কাজ করি। তো ওই জায়গা থেকে আমি যদি এক্সপিরিয়েন্স বলি, লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডিং নামে একটা ট্রাম আছে আমাদের ফ্যাশনের বিজনেস ভাষায়। তো ওই জায়গা থেকে আমরা যদি এটাকে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডিংয়ে যদি এই টাইটেরিয়াতে আমরা এটাকে ব্র্যান্ডিং করতে পারি, এটার আসলে টার্গেট কাস্টমার কারা, কারা এই জিনিসগুলো পড়বে, এই বিষয়ে এর স্টোরিটা যদি আমরা বিভিন্ন জায়গায় যারা আমাদের টার্গেট অডিয়েন্স তাদের কাছে পৌঁছে দিতে পারি, অবশ্যই এটা একটা ভ্যালু ক্রিয়েট হবে। বিষয়টি বিবেচনায় রেখে মসলিন তৈরির এই প্রযুক্তি বেসরকারি পর্যায়ে হস্তান্তর ও বাজার তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। এইটার সাথে অন্য কোনো আইটেম এটা আপনার ফিউশন করা যায় কিনা, যাতে এটা কমার্শিয়ালি ভাইবল করা যায়, সেই চিন্তাও আমরা করছি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের আলটিমেট লক্ষ্য হলো কার্পাস বীজটাকে কমার্শিয়ালি ভাইবল করা। বর্তমানে এটির যে তুলার পরিমাণ কম, বীজের পরিমাণ বেশি এবং গাছটি অনেক লম্বা হয়। আমাদের টার্গেট হলো এই টেকনোলজিটা, যেটিকে আমরা রিভাইভ করেছি আপনার বুনন শিল্প থেকে আরম্ভ করে কারিগর পর্যন্ত, এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা যারা কাপড় শিল্পের সাথে জড়িত তাদের কাছে প্রযুক্তিটাকে হস্তান্তর করা, যাতে এই ঋত আপনার গৌরব যেটি পুনরুদ্ধার হয়েছে সেটি যেন তারা কমার্শিয়ালি ভাইবল করে পুনরায় আপনার আন্তর্জাতিক বাজারে তারা যেতে পারে। মসলিনের এ ফিরে আসা কেবল একটা ঐতিহ্যের পুনর্জন্মই নয়, বরং এর জিআই স্বীকৃতির মাধ্যমে আমাদের সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আইনগতভাবেই আমাদের হয়ে গেছে মসলিন। তবে মসলিনের ভবিষ্যৎ নিয়ে একটি শঙ্কাও আছে, কারণ তাঁতিদের কেউই চান না তাদের সন্তানরা কেউ এই পেশায় আসুক। আমি বলার দেই নাই, আমি শিখাইও নাই, যা আমি 3 বছর মা বাবা বলে আমি লুল হইব কি যে কাজ না জানলে এই ডিগ্রি খাওয়ান লাগবে। দেশীয় বাজারের পাশাপাশি আগের মতো ইউরোপ এশিয়ার বাজার ধরতে পারলে, তাঁতিদের সামাজিক মর্যাদা ও উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করতে পারলে মসলিনের এ ফিরে আসা সার্থক হবে এবং শুধু তাঁতিদের সন্তান নয়, তখন আরও বেশি মানুষ এ পেশায় আগ্রহী হবে। টিকে থাকবে আমাদের হাজার বছরের ঐতিহ্য ঢাকার মসলিন।